হয়েছে? ও আবার হয়েছে। ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সরি। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাই বেটার লাগতেছে। আচ্ছা। আসছে ওর গোল্ডেন ব্রিজ না কি জানি ও আসছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ। হ্যাঁ, শুরু করি। কি অবস্থা তোদের? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এই নিউ ইয়ার। তোমার হ্যাপি নিউ ইয়ারের এই অবস্থা কেন? আমার হ্যাপি নিউ ইয়ারের অবস্থা দিয়ে আমার মানে বোঝা যাচ্ছে যে আমার বছর কিভাবে শুরু হয়েছে। আরে বছর বেচারি। শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে ওর। হ্যাঁ, ওই যে বলতেছিলাম না আজকে যে অলরেডি বোঝা যাচ্ছে যে দিস ইয়ার ইজ নট ফর মি, বাট 2026 উইল বি মাই ইয়ার ফর শিওর। অতদিন আগে বেঁচে আমি থেকে তারপরে। বুঝছিস, একটা নিউ ইয়ারে একটা ফাংশন টাইপ, একটা ফাংশন ঠিক না, একটা গ্যাদারিং এ ছিলাম আর কি, মানে 31st নাইটে নিউ ইয়ার পালন করার জন্য। এই বলতে পারি যে ফ্যামিলি ফ্রেন্ডস টাইপের, মানে আমার ফ্রেন্ডস না, মানে আমি চিনি এরকম দুই একজন ছিল এরকম। তো ওদের হচ্ছে কালচারটা এরকম যে তোর হচ্ছে নিউ ইয়ার মানে 31st নাইটের কাউন্টডাউনের পর নিউ ইয়ারে যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলার পর একটা মানে সবাই মিলে একটা রেজলিউশন ঠিক না, মানে সবাই মিলে আর কি কিছু ভালো কথাবার্তা বলবে, মানে কি করা উচিত কি করা উচিত না। তো ওখানে একজন মানে বেশ একটু রিলিজিয়াস বা স্পিরিচুয়াল টাইপের একজন ছিল। তো সে হচ্ছে আর কি বলছে যে আমাদের নেক্সট ইয়ারের রেজলিউশন হওয়া উচিত যে উই উইল বি লেস বিটার টুয়ার্ডস পিপল। আমরা হচ্ছে আমাদের জীবনের বিটারনেসটা দূর করব। তো আমার নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে তোর হচ্ছে লেটস বি মোর বিটার টুয়ার্ডস পিপল। তুই কি মোর বিটার বললি না লেস বিটার বললি? না না, আমারটা হচ্ছে লেটস বি মোর বিটার টুয়ার্ডস পিপল। কেন? কেন? জানি না কেন। কারণ হচ্ছে ও অলরেডি মানে আমরা অলরেডি এত মারা খাইতেছি তোদের যে। বল, তোদের নিউ ইয়ার রেজলিউশন বল। আমার বেসিক্যালি আমি রেজলিউশন ধরে রাখার মতো করার মতো মানুষই আমি না। আমার মাথায় কিছু থাকে না, প্রথম কথা এটা। মাথার মধ্যে কি ভরা আল্লাহ মাবুদ জানে। সো আমার বেসিক্যালি কোনো রেজলিউশন নাই। আমি জানি আসলে আমার রেজলিউশন হচ্ছে সার্ভাইভ করা। আসলে আমি কোনোদিনও রেজলিউশন মেনটেন করি নাই। আমাদের মধ্যে কেউই আমার ধারণা রেজলিউশন কি জানে সেটা যে মেনটেন করতে হবে এটা ভাবি নাই। এক তুই তো মেনটেন আমাদের কোনো। করার কথা বলতেছিস, আমি কোনোদিন রেজলিউশন করি নাই, ওটাই বললাম। আমি হ্যাঁ কোনোদিন হ্যাঁ ভাবি হ্যাঁ, নাই যে একটা নিউ ইয়ার আসলে নতুন কিছু ভাবতে হবে বা করতে হবে। আসছে আসছে। সেটাই, হ্যাঁ। আরেকটা দিন। আসছে দিদি, আসছে তুমি প্লাস হচ্ছে। একজন মানুষের কথা মনে করাই দিলা আমাকে এই কথাটা বলে। কার কথা মনে করাই দিল? না, আমার বলতেছি না। অনেক সময় আছে তুই কাউকে হ্যাপি নিউ ইয়ার বললে মানুষজন বলবে কি, তো বছরের অন্যান্য দিনের মতো সেম দিনই। এরকম তাই তো অনেক সেম। মানুষ আমার আছে। কাছে কি মনে হয় জানিস, আমার কাছে মানে এই যে তো জানুয়ারি 1 থেকে আমরা যে নববর্ষটা পালন করি ওটা মানে নতুন বছর হিসেবে না, এমনি নর্মালি মানে ফেস্টিভ হিসেবে ওটা আমার কাছে বেশি এনজয়েবল লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হম। উম, তুই যদি ফেস্টিভ্যাল হিসাবে চিন্তা করিস, অবশ্যই হচ্ছে নববর্ষ, বাংলা নববর্ষ যেটা, সেটা অনেক বেশি মজার। নিউ ইয়ার আমার কাছে মনে হয় মানুষ নিউ ইয়ার থেকে 31st নাইটটা বেশি এনজয় করে। মানে আগের বছরটা বিদায় দেয়াটাকে বেশি জাঁকজমক ভাবে সেলিব্রেট করে বা ওটাকে বেশি ইম্পর্টেন্স দেয়। দেখবি 1st জানুয়ারিতে বেসিক্যালি কারোর কোনো অ্যাক্টিভিটিস থাকে না, বা ওটা নিয়ে কেউ এক্সাইটেড থাকে না। যত হুম। এক্সাইটমেন্ট সবই হচ্ছে তোর 31st নাইটকে ঘিরে। ওটা খুবই অল্প একটা সময়ের জন্য, ওই মনে কর রাত 11:30 থেকে 12টা বা 12:30, এই স্প্যানটাই হচ্ছে সবার কাছে সব থেকে এক্সাইটিং টাইম। এরপরে 1st জানুয়ারিতে গিয়ে দেখবি কারোর কোনো আর খবর নাই। আরো মনে কর আমাদের দেশে আমরা তো কখনো 1 জানুয়ারি হিসেবে ছুটি পাইনি যেটা অন্যান্য দেশে দেয়। তো আমার হুম। কাছে এই জন্য আরো মনে হয় যে আমরা ব্যাপারটা ওভাবে ফিল করতে পারি না নিউ ইয়ার হিসেবে যে ছুটি আমাদের কাছে। মানে নিউ ইয়ারের ছুটি মানেই নববর্ষের ছুটি, যেটা মনে হয় আর কি। এবং হ্যাঁ, আমি ওইটাই। হচ্ছে দেশের বাইরে আসার পরে মানে যখন হচ্ছে আমি কাউকে বলি যে আমরা আসলে 1 জানুয়ারি আমাদের দেশে
সে ছুটি পায় না, ওভাবে সেলিব্রেট করা হয় না। হ্যাঁ, হয়তো 31st নাইট এখন অনেকেই সেলিব্রেট করে বারবিকিউ টারবিকিউ করে, বাট আমাদের কাছে নববর্ষটা আর কি বড় ফেস্টিভ্যাল। মানে এই জিনিসটা আমার বলতেও অনেক ভালো লাগে যে আমরা আমাদের নিজেদের ক্যালেন্ডারকে এভাবে সেলিব্রেট করি। সবাই চুপ হয়ে গেলাম কেন? আমি আসলে সত্যি কথা বলতে, ও যখন বলতেছিল নববর্ষের কথা, আমি কাইন্ড অফ ওইটা পিকচার করাটাতে অনেক বিজি হয়ে গেছিলাম। মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল যে অনেকদিন আসলে নববর্ষের কথা আসলে বলা হয়নি, গল্পও করা হয়নি, অনেকদিন নববর্ষ সেলিব্রেটও করা হয়নি। যে কারণে ও যখন বলতেছিল আমি খুবই লাইক লাস্ট যেই পহেলা বৈশাখটা সেলিব্রেট করছি বা পহেলা বৈশাখের সেলিব্রেশনটা যেরকম হয় ওইটা একটু ভিজুয়ালাইজ করতে গিয়ে নিজে আসলে হারাই গেছিলাম। আমার আমি কিছুক্ষণের জন্য আর কি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, আমার মাথায় কোনো কিছু আসতেছিল না। আমিও বুঝতেছিলাম না যে এখন কি বলা উচিত। এর যাই মধ্যে হোক, তো আচ্ছা, আমরা দুইজনই অসুস্থ। মেইন কথা হচ্ছে আমি আজকে যেটা ভাবতেছিলাম ওই যে রেজলিউশন নিয়ে আমরা আসলে খুব একটুখানির মধ্যেই শেষ করে দিলাম, কিন্তু মেইন কথা হলো আসলে আহ আজকে যেটা বলতে যাচ্ছিলাম, তোদের আহ গত বছর কি গেল, কেমন গেল, এবং গত বছর থেকে নতুন কোনো জিনিস বা পুরানো জিনিস এই বছরে কন্টিনিউ করা, আদার দেন চাকরি, ডিপ্রেশন, এইসব বাদ দিয়ে অন্য কিছু, ধর কোনো কন্টিনিউয়েশন আছে কিনা বা কোনো কিছু কন্টিনিউ করতে চাস কিনা, বা নতুন কোনো আহ কিছু শুরু করতে চাস বা উদ্যোগ নিতে চাস বা কোনো কিছু এলিমিনেট করে দিতে চাস, এরকম কিছু আছে কিনা। নট লাইক রেজলিউশন, ওই যে রেজলিউশন বলে আসলে কিছু নাই। আমি পড়তেছিলাম যে তোর মোস্ট অফ দ্য মানুষ কি আজকে রেজলিউশন করে 2 দিন পরেই ওটা ভুলে যাবে, ওটা জাস্ট ওই 1 জানুয়ারি 31 নাইটের ভাইব পর্যন্তই ঠিক আছে। 2 দিন পরে গিয়ে হচ্ছে আর কোনো ঠিক ঠিকানা নাই। আর যে একটা পড়লাম যে চকলেট অ্যান্ড প্রোক্রাস্টিনেশন ইজ টু গুড টু এলিমিনেট ফ্রম লাইফ। তো এই জন্য রেজলিউশনের কথা বলতেছি না, বাট নর্মালি কোনো কিছু আহ আর কি অ্যাডাপ্ট করতে চাস, এলিমিনেট করতে চাস বা কন্টিনিউ করতে চাস, এরকম কোনো কিছু ভাবছিস কিনা বা আছে কিনা? আমার আসলে বছরটা এত খারাপ ভাবে শেষ হয়েছে আর খারাপ ভাবে শুরু হয়েছে, আমি যে কোনো কিছু নিয়ে ভাববো ওই চান্সটাই এখনো পাই নাই সত্যি বলতে। আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের না এই নিউ ইয়ার ব্যাপারটা বা একটা নতুন বছর ব্যাপার আসতেছে, এই তকমাগুলো বাদ দেওয়া দরকার। মানে উম, সবাই খুবই এক্সাইটেড হয়ে বা এগুলা সেলিব্রেট করার চেষ্টা করে, কিন্তু ওই যে দিন শেষে আসলে জাস্ট একটা নতুন দিন, আর 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 কোনো কিছু না। তো কিন্তু ওই তারপরও যখন সবাই আশেপাশের মানুষ বলে, পিয়ার প্রেসার বল বা সোসাইটাল প্রেসার বল, তখন মনে হয় যে আচ্ছা নতুন একটা বছর আসলো, আসলেই কি হবে বা কি করব বা কি চেঞ্জ আসবে। কিন্তু ভাবলে দেখা যায় যে ও মাই গড, 31st এত খারাপ একটা দিন গেছে, বা 1 জানুয়ারি এত খারাপ একটা দিন গেছে, নতুন বছর শুরু করে লাভ হবে কি? আমার মনে হয় যে তোরা ট্রেন্ড গুলো আসলে একটু আস্তে আস্তে কমানো দরকার, বেশি তোরা হাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মনে কর, সেটা হচ্ছে 2025 উইল বি দ্য ইয়ার উই উইল টার্ন 30। ইউ বিচ, আমার তো আর সময় বেশি বাকি নাই, আমি সবার আগে 30-এ পদার্পণ করিব। তারপরের ঝড়গুলো আর মনে কর যে মনে করতে যাচ্ছি না। এই যে আসলে নতুন এখন বছর শুরু হ্যাঁ হতে বল। না হতেই তুই কি মনে করাই দিলি এটা বল। এটা এটা রেজলিউশন মনে সেট করা খুব করলাম না এখনো। ইম্পর্টেন্ট। মনে কর যে হচ্ছে এখন ব্যাপারটা কি জানিস, এখন মনে কর যে 30 যখন আমরা পার করে ফেলবো, 30 পার করে 31-এ আমরা পদার্পণ করব, তখন হচ্ছে এরপর থেকে বাসায় যেটা নিয়েই ঝামেলা করুক না কেন, সবকিছুতেই ইটস অলরেডি টু লেট, এর থেকে আর আসলে লেট হওয়ার কিছু নাই। এটাই হচ্ছে সান্ত্বনা। হ্যাঁ, সঠিক, ভালো কথা আজ বলছিস। মনে কর যে আজকে করলে, এখন বাসায় যদি তোর বলে বলা শুরু করে যে এই কাজটা কর, অনেক লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না, তো তুই বলতে পারবি যে আসলে এতই লেট করে ফেলছি সবকিছু স্টার্ট করতে বা কোনো কিছু করতে, যে
আমি যদি আজকে এই মুহূর্তে ওই জিনিসটা করি তারপরেও লেটই হবে। তো আজকে করা আর 2 বছর করার মধ্যে আমাদের এখন আর কোনো ডিফারেন্স নেই। তার থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো। আমি মানে রিসেন্টলি আমার একটা, শুনতে পাচ্ছিস তোরা? হুম হুম। হ্যাঁ, হ্যাঁ। রিসেন্টলি আমার একটা ব্যাচমেটের সাথে কথা হচ্ছিল আর কি। তো সে অবশ্য ছেলে। তো সে বলতেছিল যে সেও সেম এই যে আমাদের মতো এখন। সে মোটামুটি তার জায়গায় সে স্ট্যাবলিশ বলা যায়, চাকরি করতেছে অনেক বছর ধরে, ভালো হয়তো আর্ন আর্ন করতেছে বা ভালো পজিশনে আছে, আমি অত ডিটেলস জানি না। তো তাকে ফ্যামিলি থেকে একটু প্রেশার করতেছে আর কি, যে বিয়ে করতেছো না কেন, বিয়ে করতেছো না কেন। তো আলটিমেটলি তাকে নাকি ওর ফ্যামিলি থেকে বলছে যে যাকেই পাও, যে ধর্মের মেয়ে পাও, বিয়ে করে ফেলো। এখন ও কথাটাকে মানে ফানি ওয়েতে বলতেছিল আর কি, যে ও আরেকটু ওয়েট করতেছে যখন হচ্ছে ওর ফ্যামিলি থেকে বলবে এখন তুমি যাকেই বিয়ে করো তাকেই কোনো সমস্যা, মানে তাতে কোনো সমস্যা নেই। ব্যাপারটা ধর্ম থেকে আরেকটু উপরে চলে গেছে আর কি, বুঝতে পারছিস কি বুঝাইতে যাচ্ছি? হুম হুম। ও এখনো অতটুকু পর্যন্ত ওয়েট করতেছে, তারপর ওখান থেকে যখন মানে আর বিয়ের প্রেশারটা আর থাকবে না ওই পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করতেছে আর কি। যা আমাদের পন্থা অবলম্বন করছে মোটামুটি। আমাদেরও সেমই অবস্থা। আমরা আজকে তো মরে আছি কেন? মরে আছি। আমার যেটা সমস্যা হয়েছে, আমি আজকে অফিসে গেছি। তো আজকে আসলে ছুটির পরে অফিসে অনেক কাজ ছিল, এবং আমি আমার খুব ঘুম পায় অফিস শেষ করে এসে। আমি মোটামুটি ঝিমায় আছি। আমি লাস্টে ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ, বসে বসে ঘুমাই গেছি, দেখি আমি টুপে পড়ে গেছি। আমার আসলে স্বাভাবিক। আমার ধারণা আমার আজকে বেশ নেটওয়ার্ক সমস্যা করতেছে, আমি জানি না আমার নেটওয়ার্কের সমস্যা নাকি কি সমস্যা, আমার মনে হচ্ছে। আর আমরা একদমই তিনজন একদম টোটালি তিনটা ডিফারেন্ট টাইম লাইনে চলে গেছি, তিন কন্টিনেন্টের টাইম লাইনে চলে গেছি। এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এই যে সবকিছু সিঙ্ক্রোনাইজ করে, সময় সিঙ্ক্রোনাইজ করে, কথা সিঙ্ক্রোনাইজ করে, টপিক সিঙ্ক্রোনাইজ করে কিছু শুরু করা। আমার নেটওয়ার্ক প্রবলেম করতে পারে, আর আমার আসলে শরীর খুবই খারাপ, সেজন্য হয়তো আমার এনার্জি অনেক ডাউন মনে হতে পারে, যে ও আবার ঘুমাই গেছে মনে হয়। ওদের আসলে মরে যাওয়া উচিত এই শরীর নিয়ে। এই আসলে কিন্তু ও যে ঘুমায় যেতে পারে এটা আমি ফুললি বিশ্বাস করি। বিয়ে করি। আমাকে বলতেছিস? হ্যাঁ। এই ধরনের মানে কি বলে অপতথ্য প্রচার করবি না তুই। আমি আমি প্রচার করিনি। না, আমিও সাপোর্ট মানে দিছি, আমিও বিশ্বাস করি। হ্যাঁ, ওই তুই তো বলছিস যে ও মনে হয় ঘুমাই গেছে। না, আমি ঘুমাই নাই, ঘুমাই নাই, জেগে আছি। ঠিক আছে। আর জেগে আমাদের থেকে কি হবে? আমাদের নিউ ইয়ারের এপিসোডই এত মরা মরা যাচ্ছে, আসলে এমনিতেই মনে করে আমাদের ভিউয়ার্স এর অবস্থা মাঠে মারা। আজকের এপিসোড আবার করতে হবে। কি রে, সারাদিন ভেবে ভেবে আসছি, আমি অনেক কিছু ভেবে আসছি, আজকে গিয়ে এটা বলবো ওইটা বলবো, সামাও কথা আমি বলতে আমি পারতেছি না। নিজেও অনেক ভাবছি, শুধু ভাবছি তা না, আমি কিছু রিসার্চও করছি জানি যে ব্যাপার। আমি কি জিনিস নিয়ে রিসার্চ করছি সেটা হচ্ছে যে তোর ওই যে মানে মোস্ট অফ দ্য টাইম আমরা হচ্ছে কোনো কিছু স্টার্ট করতে ভয় পাই কেন, স্পেশালি মেয়েরা, হয়তো ছেলেরাও ভয় পায়। আমি জানি না, আমি ছেলেদের কথা বলতেছি না, আবারও বলি যেহেতু আমি ছেলে না এই জন্য আমি ওদের ব্যাপারটা বলতে পারতেছি না। এমন না আমার ওদের এগেইনস্টে কিছু আছে। সেটা হচ্ছে মেয়েরা কোনো কিছু স্টার্ট করতে বা সবকিছুতে আমাদের কনফিডেন্স রেট হচ্ছে অনেক কম, এবং এই কনফিডেন্স রেট কম থাকার জন্য বেশিরভাগ জায়গায় যেখানে আমাদের সাকসেস রেটটা বেশি থাকার কথা আমরা করতে পারি না, কারণ হচ্ছে আমরা শুরুই করতে পারি না, ওই প্রথম স্টেপটাই নিতে পারি না, প্রথম স্টেপটা নিতেই ভয় পাই। তো এই যে ভয় পাওয়া বা এই কনফিডেন্স কম হওয়ার আসলে কারণটা কি? কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ওই জিনিসটা ইনজেক্ট, আমার কাছে যেটা মনে হয় আমাদের মধ্যে ওই জিনিসটা ইনজেক্ট করা হয়েছে যে তুমি হয়তো পারবা না। দেখবি, আমি জানি না তোদের আবার এটা এখন বললে তখন মানুষ বলবে কি যে আমরা হচ্ছে ফ্যামিলিকে ব্যাকলাশ করতেছি বা ওরকম কথা বলবে। আসলে ব্যাপারটা ব্যাকলাশ করা না, এটা হচ্ছে একটা নর্মের কারণে। দেখবি যে আমাদের নর্মাল হাউস হোল্ড গুলাতে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কিন্তু অত কাজ করতে দেয়া হয় না।
ধর তুই রান্না করতে যাবি, তোর মা বলবে কি না তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। ধর তুই একটা ঘরের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছিস ঈদের সময় বা একটা কোনো অকেশনের সময়, তুই তোর মাকে বললি কি আচ্ছা ঠিক আছে আমি কাচের প্লেট গুলা বা এই যে খুব ইম্পর্টেন্ট আমাদের মাদের যে ইম্পর্টেন্ট থালা বাসন গুলা থাকে, তুই বললি কি যে আমি হচ্ছে পরিষ্কার করে দিচ্ছি। তোকে বলবে কি যে না তোমাকে করতে হবে না, তুমি ভেঙে ফেলবা। এরকম এই ব্যাপারগুলা অনেক সময় অনেকে মনে করে কি যে আমি ওকে অনেক যত্ন করতেছি, আমি ওকে করতে দিচ্ছি না, আমি চাই না ওই কাজটা ও করুক। কিন্তু এখানে হয় কি তোর মধ্যে একটা জিনিস বিল্ড আপ করবে, একটা সাইকোলজি ডেভেলপ করবে যে আমি যাই করতে যাই তাতেই আমাকে না করে, তার মানে আই এম নট গুড এনাফ ফর দ্যাট। এই জিনিসটা আমরা কখনো ভোকালি রিপ্রেজেন্ট করি না আমাদের প্যারেন্টসদের সামনে, আমরা কখনো এক্সপ্রেস করি না যে তুমি আমাকে এটা বললা, তোমার কি মনে হয় আমি করতে পারবো না? আমরা কখনো বলি না, আমরা চুপচাপ ব্যাপারটা শুনে দমে যাই, সেকেন্ড টাইম হয়তো বা ওই জিনিসটা আর করতে চাই না। এরকম ছোট ছোট ইনসিডেন্ট প্রত্যেক দিন মনে কর মাল্টিপল টাইমস হয়, মানে এই ধরনের ইনসিডেন্ট আমাদের সাথে অনেক হয়, যে কারণে আমরা কখনো ওই কনফিডেন্স লেভেলটাই আমাদের মধ্যে গ্রো করে নাই, বা আমরা কখনো ওইভাবে ভাবিই নাই যে আমরা নিজেরা কোনো কিছু করতে পারি। যেই কারণে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের সাইডের মেয়েদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি, আমরা কোনো কিছু শুরু করতে পারি না। তুই বল তোর ফ্যামিলি থেকে তুই কখন হচ্ছে একা একা কোথাও যাওয়ার সাহস পাই, মানে ওটাকে কি বলে, পারমিশন পাইছিস? ইভেন আরে এখনো আমি পাই না। যদি আমি যদি এখন বাসায় যাই, আমি তো এত বছর দেশের বাইরে একা একা থাকতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আল্লাহর রহমতে অনেক জায়গায় গেছি। মানে কি বলবো, এটা অনেক বড় সৌভাগ্য, সেটার জন্য আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। যাই হোক, তো এই যে কত জায়গায় একা একা গেছি, তো এখন পর্যন্ত আমার বাসায় গেলে মনে কর যে খালার বাসায় বেড়াইতে গেলে বা ফুপুর বাসায় বেড়াইতে গেলে সবসময় বাসা থেকে পারমিশন নিয়ে কারোর সাথে যাওয়া লাগে, কখনোই একা যাইতে দেয় না। তো দেখবি কাজের ক্ষেত্রেও ওরকমই হয়, তুই যখন তোর ঘরের একটা সামান্য ছোট কাজ করারই ওটাকে কি বলে পারমিশন পাচ্ছিস না, তখন তুই লাইফের বড় বড় ডিসিশন নেওয়ার সময় অবশ্যই তোর মনে হবে যে আমি তো এইটাই করতে পারি না, আমি ওটা করব কিভাবে। এটা আমার নিজেরই হয় যে আমি আমি সব সময় কম্পেয়ার করি যে আরে ধুর আমাকে দিয়ে এই ছোট একটা কাজই হয় না, আমি এটাই করতে পারি না, আমি ব্যবসা বাণিজ্য করব কিভাবে বা সামথিং, এই ধরনের একটা ইয়া হয়। তারপরে এটা যে শুধু মানে শুধু ফ্যামিলিতে ব্যাপারটা ওরকম না, সব জায়গাতেই তুই ওই যে আমাদের কোনো একটা ছোটখাটো কাজ, ধর ব্যাংকে টাকা, একটু ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া বা কোনো একটা অফিসিয়াল কাজ করা, একটা গাড়ি ভাড়া করা, এই ধরনের কাজ যদি মনে কর যে তোর ফ্যামিলিতে ছেলে নাই, তুই মেয়ে বা তোর ভাই যে আছে সে ছোট, তোরা দুইজনই ব্যাপারটার সাথে বেশি রিলেট করতে পারবি, হুম। তখন একটা টেনশন শুরু হয় ফ্যামিলিতে, দেখবি যে আল্লাহ তাহলে এই কাজটা আমি কিভাবে করব। তুই যে কাজটা করতে পারিস এটা কনসিডারই করবে না। না ইভেন না, এই টিচাররাও কনফিডেন্স হচ্ছে তোর টিচাররা ফ্রেন্ড সার্কেলে তুই এরকম করবি। ওই যে তোর দারুচিনি দ্বীপ মুভিটাতে এই ব্যাপারটা খুবই প্রমিনেন্ট, ওরা যখন সেন্ট মার্টিনে যাইতে চায় মেয়েগুলাকে নিতে চায় না। তো এই এরকম ছোটখাটো ব্যাপার আমরা শুধু ফ্যামিলি না, ফ্যামিলি মানে প্রত্যেকটা সোশ্যাল অর্গানাইজেশন থেকেই এইগুলা আমরা হচ্ছে অনেক ফেস করি। অফিসে গেলে তোর মেয়েদেরকে কোনো ভালো টাস্ক দিতে চায় না, কোনো প্রজেক্ট হ্যান্ডেল করতে দিতে চায় না, কারণ মেয়ে মানুষ। তো আমার ধারণা সব জায়গা থেকে এই ধরনের অ্যাটিটিউড পেয়ে পেয়ে আমরা সবসময় চুপ করে থাকি বা কোনো ইনিশিয়েটিভ নিতে চাই না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তুমি যেটা বললা এটা অনেকটা না পুরাটাই রিলেটেবল আমাদের তিনজনেরই লাইফে। আর এই ব্যাপারটা এমন ভাবে আমাদের আসলে সেট হয়ে গেছে মেন্টালিটিতে। আমরা এখন কোনো, ধরো এই যে আমরা ঘুরে বেড়াই তার আগেও কিন্তু আমরা নিজেরাই অনেক ক্যালকুলেশন করি যে এখানে গেলে কি সিচুয়েশনে পড়তে পারি বা না পড়তে পারি। যেমন একটা ছেলে হচ্ছে কোনো বেশি মাথা টাথা না ঘামায় ঠাস করে বের হয়ে যেতে পারে, একটা ব্যাকপ্যাক নিয়ে দুইটা কাপড় নিয়ে বের হয়ে যেতে পারে। আমরা এই কাজ এখনো করতে পারি না, অনেক ক্যালকুলেশন করা লাগে বসে বসে যে কি নিবো না নিবো, এই জায়গায় যাবো কিনা ওই জায়গায় যাবো কিনা, তারপর ট্রান্সপোর্টেশন হ্যাঁ, হ্যান ত্যান অনেক প্ল্যান করে। দেখবা মেয়েরা যদি কোনো গার্লস ট্রিপের প্ল্যান করে, তো ধরো দুইটা গ্রুপ, একটা ছেলের, তিনটা ছেলে ফ্রেন্ডের একটা গ্রুপ, একটা মেয়ে ফ্রেন্ডের, তিনটা মেয়ে ফ্রেন্ডের একটা গ্রুপ। দেখবা মেয়ে ফ্রেন্ডের গ্রুপটা যদি ট্রিপের প্ল্যান করে ওরা সবসময় সেফ সাইডে যাওয়ার প্ল্যান করবে,
যেখানে অত বেশি ওটাকে কি বলে এক্সপ্লোর করা বা ওটাকে কি বল, আমি ওয়ার্ডটা মাথায় আসতেছে না, অ্যাডভেঞ্চার। মানে যাই হোক, ওরা এত অ্যাডভেঞ্চার। রিস্কি জায়গায় হ্যাঁ, যাইতে চাবে রিস্ক। না, বা সবসময় একটু চিল জায়গায় যাইতে চাবে। ছেলেগুলো দেখবা ওরা পাহাড়ে যাচ্ছে, এই করতেছে, চাঁদের গাড়ি নিয়ে নাচানাচি করতেছে, সব করতেছে। ওদের কোনো চিন্তা নাই মাথায়, ওদের ওদের মধ্যে এই ভাবনাটাই ভাবতে হবে না যে ব্যাপারটা আমাদের তিনটা ছেলের জন্য রিস্কি হবে কিনা বা আমরা সেফ থাকবো কিনা। কিন্তু এই মেয়ে তিনটার অনেক ফ্যাক্টর হচ্ছে চিন্তা করে তারপর একটা ট্রিপ প্ল্যান করতে হবে। তো এইগুলা হচ্ছে এমন না, আমি মানে ফেমিনিস্ট হয়ে বলতেছি না, বা মানে সোসাইটির এগেনস্টে গিয়েও বলতেছি না, এটা হচ্ছে নর্মাল, মানে এটাই হ্যাঁ, নর্মালাইজড হ্যাঁ, হয়ে গেছে এতদিনে, এভাবেই চলতেছে সবকিছু। আমরাই পারি নাই নিজেদেরকে সিকিউর করতে, বা এখানে আমরা আসলে এই ব্যাপারটা কি, মানে ছেলেদেরও লাইফেও অনেক স্ট্রাগল আছে যেগুলো আমরা কখনোই মেয়ে হিসেবে ফেস করি না, কিন্তু আমরা যেহেতু ফেস করি না এজন্য ওই ব্যাপারগুলো বলতে পারতেছি না, কিন্তু যেগুলাতে আমরা ফেস করি ওগুলাই আর কি আমরা বলতেছি। হ্যাঁ ওইটাই। ছেলেদেরও হুম। অনেক ধরনের সমস্যা আছে, যেমন মনে কর যে ছেলেদের সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে ফিনান্সিয়াল ব্যাপারে এখনো পর্যন্ত ওদেরকে মানে ওদের উপর একটা অনেক বড় ধরনের একটা প্রেশার আছে। আমি বলছি না মেয়েদের উপর প্রেশার নেই, মেয়েদের উপর অবশ্যই প্রেশার আছে, বাট ইউ অলওয়েজ হ্যাভ দ্যাট লাইক কাইন্ড অফ লাইক এ স্কেপ গোট, যে যাই হোক যা আর কিছু না হইলে হাউস ওয়াইফ হয়ে যাব। ছেলেদের কিন্তু এই ব্যাপারটা নাই, ওদের কিন্তু সবসময় মানে তোকে কিছু না কিছু, তোকে লাইফে ফিনান্সিয়ালি সাকসেসফুল হইতেই হবে, সেটা হচ্ছে হুম হুম। বেয়ার মিনিমাম আর্ন করেই হোক আর হচ্ছে অনেক অনেক বড় অ্যামাউন্ট আর্ন করেই হোক। মনে কর হ্যাঁ। তুই একটা মেয়ে হলি, মানে তোর ফ্যামিলি থেকে তোর উপরে অবশ্যই এক্সপেকটেশন থাকবে যে আমার মেয়ে আমাকে প্রোভাইড করবে বা আমার দায়িত্ব নিবে। কিন্তু ব্যাপারটা হয় কি, আমাদের সোসাইটিতে যেটা হয়, আমাদের সোসাইটিতে না, পুরো ওয়ার্ল্ড, মানে পুরা ইউনিভার্সে, ওই মেয়েটার উপরে তোর ওই ফ্যামিলি কখনো কম্পালসিভলি বলবে না যে তোমাকে করতেই হবে, না করলে হবেই না। অনেকেই বলে, বলে না ব্যাপারটা তা নয়, আমি ইন জেনারেল সেন্সে বলতেছি। কিন্তু একটা ছেলের জন্য এটা হচ্ছে একটা প্রেশার, মানে এটা হচ্ছে একটা মাস্ট। আমার ছেলে আছে মানে ওই ছেলেকে আমাকে দেখতেই হবে, সে আমার সবকিছুই করে দিবে, সেই আমার প্রোভাইডার হবে। এখন তুমি মেয়ে হয়ে যদি না করো, তোমার প্যারেন্টস আসলে তোমার উপরে ওই জিনিসটা খাটাবে না যে তুমি কেন করলা না। ওই অ্যাকাউন্টেবিলিটিটা তোমার অনেক কম। তুমি যদি ওটার অ্যাকাউন্টেবিলিটি শো নাও করতে চাও, তাও মানে তাদের কিছু বলার নাই, বা তারা তোমাকে বলবে না। কিন্তু একটা ছেলের জন্য তা না, এটা হচ্ছে একটা ছেলের জন্য একদমই বাধ্যতামূলক, করতেই হবে, মানে করতেই হবে। হ্যাঁ, শুধু প্যারেন্টস এর জন্য না, মনে কর ধর একটা ম্যারিড ছেলের প্যারেন্টস ধর পরে আসতেছে, আগে ওয়াইফ বাচ্চা কাচ্চা আসতেছে, অথবা ধর একটা সিঙ্গেল ছেলের কথাই আমি তোকে বললাম। তোর ইভেন একটা সিঙ্গেল ছেলের জন্য তার যদি মনে কর বয়স আমাদের মতো, যেমন আমরা এই যে এই বছরে আমরা সবাই 30 পার করবো আর কি, তো এরকম এরকম এজের একটা ছেলে, সে ধর আনম্যারিডই হইলো, সে যদি নিজের ইনকাম নিজে না করে তাকে অনেক ধরনের কথা শুনতে হয়। And this kind of define in our society, this kind of defines his manhood, which is a very toxic thing. এবং ওদের জন্য এই ব্যাপারটা আসলে খুবই ডিফিকাল্ট এই জিনিস হ্যান্ডেল করা। তুই ফিনান্সিয়ালি কতখানি স্টেবল, দ্যাট ফিনান্সিয়ালি তুই কতখানি স্টেবল, দ্যাট কাইন্ড অফ ডিফাইন্স ইয়ার ম্যানহুড। এটাই হচ্ছে সব থেকে টক্সিক ব্যাপার, এবং এইটা ওদেরকে সারাটা জীবন ফেস করতে হয়, মনে কর মরার আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওদেরকে আমাদের, হচ্ছে। আমাদের যদি একটা উম, ওটাকে কি বলে, আমরা যদি এখন চাই যে বিয়ে শাদী করে চাকরি বাকরি করবো না, করবো না পড়াশোনা, হাউস ওয়াইফ হয়ে থাকবো, এটা একটা অপশন, কিন্তু ওরকম একটা ছেলের জন্য এই অপশনটা নাই, একদমই বন্ধ। তো হ্যাঁ, কাইন্ড অফ, এটা এক্সিস্ট করে না। আচ্ছা, যাই আর হোক ওদেরকে। এখন। আচ্ছা, যাই হোক, অন্য টপিকে কথা বলি। হ্যাঁ, দুঃখ ভারাক্রান্ত জীবনে আর আমরা আমাদের দুঃখের কথা আসলে ছাড়া একটা সুখের কথা ছেলেকে আসে না। আমাদের আসলে একটা ছেলেকে ইনভাইট করা দরকার আমাদের এই হ্যাঁ। ফ্রাস্ট্রেটেড কনভারসেশনে। হ্যাঁ, তাইলে ওদের কষ্টগুলো আসলে শোনা দরকার। আমরা তো মোস্ট অফ দা টাইম আমাদের কষ্টগুলাই বলি,
আর মনে কর যে আমরা আমাদের সাইড থেকে যতটুকু দেখছি বা যতটুকু ফিল করছি ওদের কষ্টগুলা ওইগুলাই খালি বলি, কিন্তু ওদের পার্সপেক্টিভটাও আসলে শোনা দরকার। মানে লাইফে ওরা হচ্ছে এই ইকোনমিক কন্ডিশনে এই ইয়াগুলাতে ওরা আসলে কি কি ফেস করতেছে বা ওদের জন্য লাইফটা আসলে কেমন। কিন্তু একটা হুম। ব্যাপার কি জানিস, ছেলেরা আসলে এক্সপ্রেসিভ না। যেমন আজকে ওই ভিডিওটা ড্রিপ পাঠাইলো, ওরা হচ্ছে গাছ, ওরা এক্সপ্রেসিভ না। এবং তুই যদি কোনো ছেলেকে বলিস যে আপনার হার্ডশিপ আমাদের সাথে শেয়ার করতে চান কিনা, বা ধর আমাদের একটা ফ্রেন্ডকেই বললাম যে আই তুই কি কি ফেস করতেছিস আই বল, জীবনেও আসবে না, বলবে কে আরে ধর ওরা আমার আসবে না। লাইফে কিছু নাই, কোনো ঝামেলা নাই, আমি ভালো আছি, হ্যাঁ আছি ত্যান আছি। মেরে ফেললেও তুই কিন্তু ওদের এক্সপ্রেস পেট থেকে করাটা না শোনাইতে খুবই পারবি না। ইম্পর্টেন্ট। এক্সপ্রেস করাটা খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু দেখ, আমি বলতেছি না যে সবসময় চান্না মেরে আগে গিয়ে হাতে মেহেন্দি দিয়ে কান্নাকাটি করতে হবে, কিন্তু মাঝে মধ্যে এক্সপ্রেস করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে আর একটা ব্যাপার, ওদেরকেও ছোটবেলা থেকে শিখানো হয়েছে বা ওরা নিজেরাও শিখছে যে ছেলে মানুষ এক্সপ্রেস করে না, বা হচ্ছে ভালনারেবল হয় যে এটা শো করে না। তো দে কাইন্ড অফ অলসো মেড দেমসেলস লাইক দ্যাট, যে বলবো না, হয় নাই আমার কিছু, আমি ঠিক আছি, মানে খুব একটা ভাব ভাব ব্যাপার স্যাপার থাকে আর কি, বললে আমি বলছে ওই কোথাও যে, একটা কাহিনী। হ্যাঁ বল। হ্যাঁ বল। না তুই বল, আমি তোকে দুইবার থামাই দিছি, বল। না, বলতেছি আর আমরা যেসব ছেলেদেরকে চিনি যাদেরকে আমরা ইনভাইট করতে পারি তারা তো আরো বেশি বলবে না, তারা বলবে দরকার নেই আমার এসব পডকাস্টে যে কথা বলে। তা আসলে আমরা সঠিক। বেশি মানুষকে চিনিও না, এটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট। মানুষকে চিনবি কিভাবে, তোরা তো সোশ্যালি অকওয়ার্ড, তোরা তো মানুষ হিসেবে ভালো না, তোরা মানুষের সাথে কথা বলিস না, তোদের সাথে কেউ কথা বলতে আসলে তোরা খারাপ ব্যবহার করিস, তোরা এমন একটা ভাব করিস তোরা কাউকে চিনিস না জানিস না, আমি তোমার সাথে কথা বলবো না, তো মানুষকে চিনবি কিভাবে? ফার্স্ট অফ অল আমি কোনো ভাব করি না যে আমি তোমাকে চিনি না জানি না, আমি জেনুইনলি চিনি না এবং জানি। না, তুই শোন জানতেও চাস আমরা, না, তোকে কত মানুষ জানতে চাইছে জীবনে, তুই কোনো ছেলে মানুষের সাথে কথা বলিস না, এখন শোন এসে শোন বললে তো আমরা হবে ভাব না যে করি না, ছেলে মানুষ চিনি না। আমরা ভাব করি না বা ইয়া করি না, ঠিক আছে? আমরা হচ্ছে ওই যে কোকিলা মোদির মতো, আমাদের চেহারাই হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার চেহারাই এমন, এমন না যে আমি আসলে ভাব করি। মানুষ আমাদের চেহারা দেখেই মনে করে যে এই মেয়েটা অনেক ভাবে থাকে, ওর সাথে কথা বলা যাবে না, কিন্তু আমরা এই আসলে ভাব দেখাই আমি না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোরা যে তুই যে আমাদেরকে ইয়া করতেছিস, আমাদেরকে হচ্ছে আমাকে একদম আর আমার দিকে ঘুরাবি না কিছু। দাঁড়া এখানে একটু ঘুরাই, ঠিক ঘুরানোর আছে। কিছু নাই, আমরা তিনজন হচ্ছে ওই যে পিস ফ্রম দ্য সেম পড, ওকে? হ্যাঁ, তুই যে আমাকে আর জিপকে বলতেছিস যে হচ্ছে আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, কেউ প্রথমে কথা বলতে আসে ভালো করে কথা বলি না, আমরা সোশ্যালি অকওয়ার্ড। তুই যেদিন প্রথমে জিপকে দেখছিলি ওই দিন ওর সাথে তুই ইংলিশে কথা বলতেছিলি, ওকে তোর দেখে আমি অবস্থা এতই কোনোভাবেই খারাপ, ঠাউর করতে পারি নাই যে ও বাংলাদেশি। মানে এখন তোর অবস্থা এত ব্যাপারটাতে, খারাপ। ব্যা- ব্যাপারটা থেকে আমি খুশি হবো যে আমাকে বিদেশিদের মতো লাগে, নাকি আমি অখুশি হবো যে আমাকে বাংলাদেশিদের দেখছিস মতো লাগে না? দেখছিস, আমি জেনুইনলি ও বাংলাদেশি কিনা এটা বুঝতে না পেরে ওর সাথে ইংলিশে কথা বলছি, আর আমি ইংলিশে কথা বলছি জন্য ও খুশি হয়েছে যে এই সেমরি ইংলিশে খুশি কথা হই বলছে, নাই, বাংলায় কথা বলে নাই, এবং ও আরে খুশি জানতো যে হই। আমি বাংলাদেশি। হ্যাঁ, আমি তো তোমার সাথে বাংলায় কথা বলছি, তুমি আমার সাথে ইংলিশে কথা বললে, আমি সাথে সাথে বলছি যে ব্রো আমি বাংলাদেশি। হ্যাঁ, তো আমি প্রথম কথা তো বলছে আমি, শোন এবার আমি তোকে বলি, তো তোমাকে আমি আজকে মানুষজনের সামনে একদম করে দেই। ও ও জানতো নো। যে ওর রুমমেট বাংলাদেশি, ঠিক আছে, আমি রুমে ঢুকছেও আমার সাথে কথা বলে নাই, প্রথম আরে না, অ্যাটেম্পটে কথা বলার নিচে, প্রথম অ্যাটেম্প কিসে হচ্ছে আমি, এবং আমি জানি আমি না। বলি কেন কথা বলেন নাই, ওই সময় ওর কাজিন আসছিল তো কাজিন নিয়ে আরে ব্যস্ত না, ছিল। না না হ্যাঁ, না, তোর এই কাজিন তুই আসছে তো ছিলি না। আমি ওর কাজিনকে ধরি না টানাটানি করতাম ওর কাজিনকে নিয়ে যে ও আমার সাথে এই কথা বলবে তোরা না। থাম, তোরা থাম, এই ফ্লেয়ার তুই ছিলি না, ওই স্পটে তুই ছিলি না। শোন, যেটা হয়েছে, আমি হচ্ছে আমার জিনিসপত্র রেখে আমি বাইরে গেছি, ঠিক আছে? আমি জানতাম যে এখানে যে আসবে যে বাংলাদেশে। তো আমি রুমে ঢুকছি, তখন হচ্ছে এই যে তোদের সাথে আরেকজন যে আসছিল তোদেরকে গাইড করে যে নিয়ে আসছিল, সেও ওই রুমে হুম। ছিল। তো আমি প্রথমে মনে হয় তার সাথে কথা বলছি, তখন হচ্ছে পাফ এসে আমার সাথে ইংরেজিতে কথা বলছে, মানে আমি ফার্স্টে ওরে দেখছি আর কি। তোদের যে গাইড ছিল তাকে দেখছি। তারপরে পাফ এসে আমার সাথে কথা বলছে, আমি সাথে সাথে বলছি যে আমি বাংলাদেশি, আমার সাথে ইংরেজিতে কথা বলো না। আর তোরা, ও আমাকে এখানে সবার সামনে কি করে দিল।
তুই না, এই যে আমার টেনশন দিকে করিস তীর না। আসতেছে যে আমি তোমার সাথে হচ্ছে ইংলিশে কথা বলছি, ব্যাপারটা হচ্ছে আমি জানি না যে তুমি বাংলাদেশি। এখন মানুষ বলবে যে আপনি কি জানতেন না যে আপনার রুমমেট কে হবে, বা তার চেহারা দেখে কি আপনি বুঝতে পারেন না সে বাংলাদেশি? বাকিটুকু তো আর আমি বলতে পারতেছি না। না, বাকিটুকু আর বলতে হবে না, থাক, এটা হ্যাঁ, এতটুকু এইটাই। বাকিটুকু থাক। বলিস না। আসলে তো এত মানুষের টেনশন করিস না, হাইয়েস্ট 30 থেকে 40 জন মানুষ। আচ্ছা, হইলো, সেটা অবশ্য ঠিক। খুবই খারাপ অবস্থা। ওই যে যেটা বললাম, আমরা সমস্যা নেই, হচ্ছে আমরা আসলে আসলে আমরা 3 জন 3 সাবকন্টিনেন্টে পড়ে একটু মানে সিনক্রোনাইজেশনের অনেক সমস্যা হয়ে গিয়েছিল। এই যে তুই বললি না নতুন বছরে কি কি শুরু করতে চাস আর কি কি এলিমিনেট করতে চাস, সেটা হচ্ছে আমি গত বছর থেকে এই যে তোদের সাথে পডকাস্টটা শুরু করতে চাইছিলাম, যেটা গত বছরই শুরু করতে চাইছি। তো এই বছরে এটাকে এনহ্যান্স করতে চাই। হম, একটা কিভাবে? ভালো। ইয়াকে পাঁচকে দেখে মনে হচ্ছে ও নেশা করতেছে। কালকে আমি তোকে বলি, আমার একটা ফ্রেন্ড আসছিল আর কি, ও এখানে বেড়াইতে। তো আমি ওকে কালকে আর কি নিয়ে একটু ঘুরাইছি আশেপাশে, তো ওর সাথে আমি দু একটা সেলফি তুলছি। বিশ্বাস করবে না, এত ঠান্ডা ছিল, প্রত্যেকটা সেলফিতে আমাকে দেখে মনে হচ্ছে কি আমি নেশা করে পড়ে আছি। কি যে বাজে অবস্থা! আমার ধারণা আমি এখন ওই ঠান্ডার ইয়েতে আছি, জমা অবস্থায় আছি। আর আমি দেখছি আমার অ্যাভাটারটা বেশি এরকম করে উল্টা পাল্টা। মানে ওকে আমি চশমা পরাই দিব তোদের দুইজনের মতো, তাহলে ও আমার ধারণা একটু বেটার থাকবে। ও খুবই উল্টা পাল্টা মাথা চাড়া নাড়াই, কি যে করে না করে আমি বুঝি না। এটা আসলে কখন করে বোঝা না, যায় না, এটা যেমন ড্রিপের হ্যাঁ, হ্যাঁ, অ্যাভাটার মতো করতে। আমার আমারটা বেশি করে, তোদের চেয়ে আমারটা বেশি করে। যাই হোক, তার মানে ওভারঅল বলা যায় আমাদের উম, কি বলে, নিউ ইয়ার খুব একটা পদের হইলো না, তাই তো? এখন মনে আমাদের কর যে কাছে আসলে কোনো সেলিব্রেশন। হ্যাঁ বল। আমি আজকে ড্রিপকে অনেক জ্বালাচ্ছি, বলতে বল। না, আমাদের কাছে হচ্ছে 31 ডিসেম্বর থেকে জানুয়ারির 1 তারিখে শিফট করা ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে আহ, এক- আজকে থেকে কালকে মুভ করলাম, এরকম একটা ব্যাপার আর কি। এখানে কোনো এক্সাইটিং কোনো ব্যাপার স্যাপার আমাদের মধ্যে নাই, তাই বলতে চাচ্ছিলাম। আমার তো ইদানিং হচ্ছে মানে বলবো কিনা বুঝতেছি না, যাই হোক, এই যে তোর মৃত্যু ভয় বা এই ধরনের অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। তো আমার ওই যে আগে দেখতাম যে এফবিতে পোস্ট টোস্ট আসতো যে কিসের বার্থডে, কিসের নিউ ইয়ার, এগুলা মানে হচ্ছে ইউ আর স্টেপিং ক্লোজার টু ইয়োর ডেথ। তো এই ব্যাপারটা আমি আমার ইদানিং অনেক ইয়া হয় আর কি, রিয়ালাইজেশন বল বা থট প্রসেসে অনেক আসে যে আসলেই তো এই এত মাতামাতি করে লাভ আছে, বয়স বা বেড়ে যাচ্ছে, হুট করে কালকে মরে গেলে গেলাম গা। তারপরে ভেবে চিন্তে আবার একটু পরেই তোর ওই চকলেট পিৎজা খাইতে বসে যাই। বেসিক্যালি কোনো লাভ নাই, মানে বললাম আর কি, আমি ভাবা তোরা পর্যন্তই দেখছিস শেষ। নাকি রিসেন্টলি, খুবই রিসেন্টলি একসাথে মানে মনে কর 2 দিনের ডিফারেন্সে 3টা প্লেন অ্যাক্সিডেন্ট করছে। একটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওইটা তোর তিনটা সাউথ না, ওটা হচ্ছে কোরিয়াতে। তোর অলমোস্ট মানে এভিয়েশন অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে হচ্ছে এক সপ্তাহের মধ্যে 5টা টোটাল। হ্যাঁ হ্যাঁ। তো ওই ওই টাইম পিরিয়ডেই আমি আবার ফ্লাই করতেছিলাম তোর হচ্ছে। তো আমি যেদিন ফ্লাই করতেছিলাম সেদিন হচ্ছে তোর মানে আমার সেকেন্ড ফ্লাইটটা যেটা কানেক্টিং ফ্লাইট যেটা ছিল, ওটা বেশ বাম্পি ছিল। মানে এত বাম্পি ছিল যে হচ্ছে তোর মাঝখান দিয়ে পাইলট হচ্ছে তোর 2-1 বার এরকম বলছে যে ওপর থেকে যদি অক্সিজেন মাস্ক হচ্ছে পরে তাহলে হচ্ছে আপনারা আর কি অক্সিজেন মাস্কটা পরে ফেলবেন যখনই পড়বে সাথে সাথে। তো আমার তখন মানে কাইন্ড অফ মানে আমি কোনোদিনই ফ্লাই করা ব্যাপারটা ওরকম ভয় পাই না, যে হচ্ছে মনে কর যে ওই যে যখন টেক অফ করে বা যখন হচ্ছে তোর ল্যান্ড করে অনেক সময় অনেক বাম্পি ল্যান্ডিং হয় না, যেটাতে বেশ হুম। ভয় লাগে। আর আমি ইউজুয়ালি ব্যাপারটাতে ওরকম ভয় পাই না যে অ্যাক্সিডেন্ট হইতে পারে বা হচ্ছে মারা যাইতে পারে, এই জিনিসটা আমার কাছে মানে আমি আসলে কোনোদিন রিয়েলাইজ করি নাই। এমন নয় যে আমি একদম মানে সুপারম্যান, আমার অনেক সাহস, ব্যাপার মানে ব্যাপারটা হচ্ছে ওই চিন্তাটাই আমার কখনো মাথায় আসেনি আর কি। কিন্তু ওই হুট করে কয়েকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর এবং ওই সময় আমি ফ্লাই করার সময়ই আর কি, যখন এরকম ঝামেলা হচ্ছিল ফ্লাইটে, তো আমার হুট করে খুবই ভয় লাগতেছিল। মানে
ভয় লাগতেছিল এরকম যে মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে ওই জিনিসটা রিয়েলাইজ করতেছিলাম যে হোয়াট ইফ দিস ইজ ইউর লাস্ট ব্রেথ, অর হোয়াট ইফ দিস ইজ দ্য লাস্ট থিং ইউ রিমেম্বার। মানে এই ব্যাপারগুলো আসলে খুবই স্কেয়ারি। আমি হচ্ছে রিসেন্টলি একটা সিরিজ দেখলাম নেটফ্লিক্সে, আমি জানি না তোরা দেখছিস কিনা, লা পালমা। দেখছিস তোরা এটা বা শুনছিস? তোর হচ্ছে ওই যে একটা সাইক্লোন না সুনামির। সুনামি নিয়ে। এটা হচ্ছে তোর ওই যে আম, লা পালমা একটা আইল্যান্ড আছে, কি জানি মেইন আইল্যান্ডটার নাম, সি দিয়ে, স্পেনের। তো ওখানে আর কি হচ্ছে একটা মাউন্ট, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা মাউন্টেন থেকে তোর লাভা এরাপ্ট হয়ে মাউন্টেনটা স্লাইড করে সমুদ্রে পড়ে। তো ওটা হচ্ছে অলমোস্ট ম্যানহাটানের সমান হচ্ছে একটা মাউন্টেন স্লাইড করলে একটা সুনামি হয় আর কি। তো ওখানে আর কি অনেক মানুষ মারা টারা যায়। তো ওরকম মনে হচ্ছিল যে মানুষ কত ঘুরতে টুরতে যায়, এনজয় করতে যায়, বাট দে হ্যাভ নো আইডিয়া। যদিও আমি ওটা পরে হচ্ছে গুগল করছি যে এটা আসলে রিয়েল কাহিনী বেস করে বানানো কিনা, কারণ ওই যে 2000 কততে জানি একটা খুব বড় সড়ো সুনামি হয়েছিল, তো ওইটার উপর বেস করে বানানো কিনা বা সামথিং এরকম। তো পড়লাম যে আসলে এটা জাস্ট একটা ফিকশনাল কাহিনী। রিয়েলিটিতে এরকম সাইজের হচ্ছে তোর মাউন্টেন স্লাইড করে এই ধরনের সুনামি হওয়ার চান্সেস খুবই কম, লাইক ক্লোজ টু ইম্পসিবল। বাট যেহেতু এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস, নেচারের কোনো ঠিক ঠিকানা নাই, ম্যাথমেটিক্স না, সো এই জন্য আর কি ওরকম করে বলা যায় না, বাট ক্লোজ টু ইম্পসিবল টাইপের। বাট তারপরেও মনে হচ্ছিল যে হয়তো এরকম বড় কিছু হয় না, বাট এই ধরনের ডিজাস্টার যে কোনো সময় তো হইতেই পারে। তো আমার ওইগুলাতে খুব ভয় লাগে, এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, সুনামি বল বা ঝড় বল, আমার খুবই ভয় লাগে যখনই হয়। আমি ইভেন বাংলাদেশের ঝড়ে বিদ্যুৎ চমকাইলেই তাই ভয় পাই। আমার কাছে মরে যাওয়ার ভয় পাই বাংলাদেশের না, ভয় পাই আর কি। বাংলাদেশের ঝড়ের ওই সময়গুলা আর কি, তখন ছোট ছিলাম তো অনেক। তো ওই মানে বিদ্যুৎ চমকানো, অনেক জোরে জোরে ঝড় হওয়া, তো কেন জানি ওই ব্যাপারগুলো এনজয় করতাম। কিন্তু এখন আসলে এই যে এতগুলা মানে আমি হুট করে মানে আমি বললাম না ওই দিন আর কি ফ্লাইটে আমি লাইফে প্রথম এরকম ভয় পাইছি আর কি। এবং বারবার পাইলট বলতেছিল যে অক্সিজেন মাস্ক যে কোনো সময় আর কি ওপর থেকে আর কি রিলিজ হবে, তো আপনারা তখন হচ্ছে পরে ফেলবেন। তো আমার আসলে তখন বেশ ভয় লাগতেছিল যে আসলেই মানে কখনো আসলে মৃত্যু ব্যাপারটা ওভাবে কখনো আমরা আসলে ভাবি না। না, অক্সিজেন মাস্ক যাই হোক, ইয়ে দিস ইজ হবে টু বলে স্যাড। আসলে। হ্যাঁ, দিস ইজ টু স্যাড। আমরা হচ্ছে বেশি হ্যাঁ, এত নতুন মানুষকে বছরে আমরা ডিপ্রেস না করি। ডিপ্রেশন স্প্রেড না করি আর। তোমার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা মনে হয় আজকে এখানেই মানে শেষ করি। ওর আসলে ভয়েসের অবস্থা বেশ খারাপ, ওর শরীরও অনেক খারাপ বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের বোঝাই যাচ্ছে আমাদের নিউ ইয়ারের স্পিরিট কেমন সেটা আজকের ভিডিও দিয়েই। বাট নো ওয়ারিস, আমরা পরের গুলাতে আরো ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, এবং তোরা দুইজনই বেশ অসুস্থ হয়ে একজন অফিস করে আসছিস। তো আমরা হচ্ছে নেক্সটটাতে আবার কথা বলবো ইনশাল্লাহ। চিল হবে, চিল। প্রচুর চিল হবে। ঠিক আছে। ও, দাঁড়া, যাওয়ার আগে বলে যাই। শুনতে পাচ্ছিস আমার কথা? কোন রকম। না, যে বলতে চাচ্ছিলাম যাওয়ার আগে যে আমার এই বছরের রেজলিউশন হচ্ছে এই বছর বা আগামী বছরের মধ্যে যাতে আমি তোদের দেখা পাই। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আসলে এটা মানে খুবই দরকার আমাদের তিনজনের জন্যই। আমার ধারণা আমাদের 31st নাইট এরকম খারাপই গেছে কারণ আমরা একসাথে সেলিব্রেট করি নাই। দ্য লাস্ট টাইম উই সেলিব্রেটেড 31st নাইট টুগেদার, দ্যাট ওয়াজ দ্য বেস্ট। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। ইনশাল্লাহ আবার হবে। ঠিক আছে তাহলে, নেক্সট এপিসোডে আমরা যাতে ভালোভাবে সুস্থ টুস্থ হয়ে আসতে পারি। ইনশাল্লাহ। ঠিক আছে, তোরা থাক তাহলে, আবার ওকে। কথা হবে, ওকে। দেখা হবে। বাই। ওকে, বাই। বাই বাই।